নমস্কার, আমাদের বাঙালির আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় রবীন মজুমদার, ট্র্যাজিক নায়কের ইতিকথা। এখন 1919 সালের ডিসেম্বর মাসে হুগলির চোপা গ্রামে জন্ম রবীন মজুমদার। তার জন্ম শতবর্ষ চলে গেছে, সে প্রায় অনেকদিন হলো, 2019 সালের ডিসেম্বরে। কিন্তু এই ম্যাটিনি আইডলকে আমরা প্রায় ভুলেই গেছি। নতুন প্রজন্ম জানেই না যে রবীন মজুমদার বাংলা চলচ্চিত্রের এমন এক ব্যক্তিত্ব যিনি একই সঙ্গে নায়ক এবং গায়ক। রবীন মজুমদারের বাবা অমূল্য কুমার মজুমদার এর চাকরির সুবাদে ছোট থেকেই তার বেড়ে ওঠা কাটিহারে। শুরু থেকেই সঙ্গী ছিল গান। 12-13 বছর বয়সে উত্তরবঙ্গ রাজশাহী ডিভিশনের মিউজিক প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। বাবা কিনে দিয়েছিলেন হারমোনিয়াম। পণ্ডিত বীরেন নিয়োগীর কাছে গানের তালিম শুরু হলো। এদিকে জোর কদমে চলছে পড়াশোনা। 3টি বিষয়ে লেটার মার্কস নিয়ে ম্যাট্রিক পাস করে কলকাতা স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিষয়ে ভর্তি হলেন। সিনেমায় অভিনয় করবে নাকি, কেমন যেন ঘাবড়ে গেল ছেলেটা। দেখা করতে বলেছিলেন বটে, কিন্তু হঠাৎ এই প্রশ্ন। গল্পটা হলো, স্কটিশ চার্চ কলেজের বার্ষিক অনুষ্ঠানে ছেলেটির গান শুনে প্রশ্নকর্তা এতটাই খুশি হয়েছিলেন যে সেদিন ফিরে আসার সময় ছেলেটিকে দেখা করতে বলেছিলেন। সেই কথা মতো দেখা করতে এসে আজ এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে তা ভাবতেই পারেনি সেই ছেলে। তাছাড়া সামনেই ফাইনাল পরীক্ষা, সেটা যেমন কারণ, তার চেয়েও বড় কারণ সেটা ছিল ব্রিটিশ আমল। সেই সময় চাকরি করা তার বাবা ছিলেন অত্যন্ত রাশবাড়ী ও রক্ষণশীল মানুষ। প্রশ্নকর্তা খানিক শুনলেন, খানিক বুঝলেন, তারপর ছুটি দিলেন বটে, কিন্তু ছেলেটির ঠিকানাটা রেখে দিলেন। এবারে যখন ডাক পেল ছেলেটি, পড়াশোনার অজুহাত দেখিয়ে বাবার আশীর্বাদ নিয়ে সোজা কলকাতার স্টুডিও পাড়ায়। গান করতে হলো সেদিনের বিশিষ্ট শিল্পী অনুপম ঘটকের সামনে। তারপর কালী ফিল্ম স্টুডিওতে মেকআপ নিয়ে রঙিন ধুতি জামা পরে সোজা ক্যামেরার সামনে। নতুন এই শিল্পী অভিনেতা রবীন মজুমদার। আর সেই প্রশ্নকর্তা যিনি তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন, তিনি চলচ্চিত্র জগতের আরেক দিকপাল, প্রমথেশ বড়ুয়া। 7ই সেপ্টেম্বর 1940-এ মুক্তি পেয়েছিল সাপ মুক্তি। সেই নিয়েও চমক। মুক্তির আগের দিন গোটা ছবিটা দেখার সময় পরিচালক বড়ুয়া সাহেবের মনে হলো 5 নম্বর দৃশ্যে কিছু ত্রুটি থেকে গেছে, নতুন করে তুলতে হবে। পরের দিন সকাল 8টার মধ্যে সবাইকে স্টুডিওতে আসতে বললেন। সকালে হতবাক, সেদিনই তো উত্তরা সিনেমায় ছবি মুক্তি পাবে। রবীন্দ্রবাবু বলেই ফেললেন, সে কি, কাল তো ছবি রিলিজ। বড়ুয়া সাহেবের উত্তর, সেটা আমার ভাববার কথা, তোমার নয়, জাস্ট এইট। পরের দিন দৃশ্যটি তোলা হলো, তারপর তা ডেভেলপে গেল। অবশেষে এডিটিং করে যখন প্রিন্ট হচ্ছে, ততক্ষণে উত্তরাতে সাপ মুক্তি শুরু হয়ে গেছে। সেখানে ছবি পাঠানো হয়েছিল 5 নম্বর রিল বাদ দিয়েই। ফাইনাল প্রিন্ট রেডি হওয়ার পর গাড়িতে রবীন মজুমদারকে তুলে হলের দিকে ছুটলেন প্রমথেশ বড়ুয়া। যখন পৌঁছলেন তখন পর্দায় 4 নম্বর রিলের মাঝ অংশ চলছে। নতুন 5 নম্বর রিল ঢুকে গেল যথাস্থানে। এও যেন এক সিনেমা। প্রথম ছবিতেই নবীন নায়ক গায়ককে বরণ করে নিলেন দর্শক। যেমন সৌম্যকান্তি চেহারা, তেমনই সাবলীল কণ্ঠস্বর এবং মধুর সেই গান। অনুপম ঘটকের সুরে রবীন্দ্র মজুমদারের গলায় বাংলার বধূ, এই ধরনী ধুলির তলে, বনে নয় মনে রঙের আগুন, গানগুলি শুরুতেই হিট হল। উত্তাল 40-এর দশকে এভাবে উত্থান রোমান্টিক চিত্র তারকা রবীন মজুমদারের। এই ছবির পর আর ফিরে তাকাতে হয়নি বাংলা ছায়াছবির জগতে। রবীন মজুমদার অভিনীত গড়মিল, নন্দিতা, সমাধান, ভাঙা না, টাকা আনা পায় সারা ফেলেছিল। 1948 সালের 5ই নভেম্বর মুক্তি পেল দেবকী কুমার বসুর পরিচালিত কবি। এই ছবিতে ছিল তার অবিস্মরণীয় গান অভিনয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাকে ডাকতেন কবিয়াল বলে। কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা। সেই সময় নির্মিত কবি ছবির গান আজও সমান জনপ্রিয়, কেননা তিনি ছিলেন গায়ক নায়ক দুই। গরমিল ছবিতে তার গাওয়া এই এই কি গো শেষ গানটি খুব জনপ্রিয় হয়েছিল। সেই সময় তাকে যে গান গাওয়ানোর জন্য মুখিয়ে থাকতেন সঙ্গীত পরিচালকেরা। বন্ধু সুরকার রবীন চট্টোপাধ্যায় সুরে আমার আধার গানের প্রদীপ গানটি আজও লোকের মুখে মুখে। বাংলা ছায়াছবির জগতে যে সমস্ত নায়ক গায়ক এসেছেন তাদের মধ্যে রবীন মজুমদার একটু ব্যতিক্রম। বাকি অসামান্য শিল্পীরা পরবর্তীকালে হয় অভিনেতা নয় গায়ক হিসাবে আসন পেতেছেন দর্শক মনে, কিন্তু রবীন মজুমদার বরাবরই দুটো দিককেই সমান গুরুত্ব দিয়েছেন। বহু বাংলা ছবিতে তিনি নায়ক গায়ক, আবার মন্দির ছবিতে তিনি শুধুই নেপথ্য শিল্পী। হিন্দিতেও তাই। অ্যারাবিয়ান নাইটস, দুখিয়ারি ছবিতে অভিনয় সহ গান, আবার হসপিটাল, রানী, বিন্দিয়া ছবিতে গাইছেন নেপথ্য শিল্পী হিসাবে। ক্যারিয়ারের শেষ দিকে শুধু সিনেমায় অভিনয় নয়, মঞ্চাভিনয় করেছেন। 1952 সালে সেই তিমিরে নাটক থেকে
1982 সালে প্রজাপতি পর্যন্ত। সেখানেও সব ক্ষেত্রে গান নয়। এর মধ্যে 1957 সালে মঞ্চে কবি নাটকে নিতাই কবিরাল হয়েছেন, অবশ্যই গান সহ। 1950-এর দশকের গোড়ার দিকে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন এই রবীন মজুমদার। এই রবীন মজুমদারকে দীর্ঘদিন নিজের কাছে রেখে উপযুক্ত চিকিৎসা সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুলেছিলেন অনুপ্রতিম সুরকার নচিকেতা ঘোষ। 1976 সালে নচিকেতা ঘোষের অকাল প্রাণের পর উল্টোরথ পত্রিকায় সে কথা কৃতজ্ঞ চিত্রে জানিয়েছিলেন রবীন মজুমদার। নচিকেতা তাকে বলতেন, আমি তোমাকে আবার সুস্থ করে ইন্ডাস্ট্রির সামনে দাঁড় করাবো, এ আমার প্রতিজ্ঞা। সত্যিই সুস্থ করেছিলেন তা। রবীন মজুমদার সুস্থ হয়ে ফিরে এসেছিলেন। শেষের দিকে তার গানের গলা স্তব্ধ হয়ে গেলেও প্রয়াণের বছর অব্দি অভিনয় করে গিয়েছিলেন। তার শেষ ছবি উৎসর্গ ছবিটি মুক্তি পেয়েছিল 1983 সালে। সৌমিত্র চট্টোপাধ্যায় তার স্মৃতিকথায় বলেছেন, উত্তম কুমারের আগে যারা বড় পর্দা কাঁপাতেন তাদের মধ্যে রবীন মজুমদার, অসিত বরণের মতো নায়কের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। বিরাজ চক্রবর্তী পরিচালিত, শেখর চট্টোপাধ্যায় পরিচালিত কলকাতার দূরদর্শনের টেলিপ্লে আচার্যতে এক মাস্টারমশাইয়ের চরিত্রে রবীন মজুমদার অভিনয় থেকে মুগ্ধ হন সত্যজিৎ রায়। সে সময় তার নির্মীয়মান ছায়াছবি হিরো রায়ের দেশে ছবিতে চরণ দাস চরিত্রে সত্যজিৎ রবীন মজুমদারকে নির্বাচিত করেন। এজন্য এক ম্যাটিনি আইডলের প্রতি এক বিশ্ববরণ্য পরিচালকের শ্রদ্ধা জ্ঞাপন। রবীন মজুমদারের জীবন রূপকথার নায়কের মতো হতে পারত, কিন্তু তা হলো না। তিনি চলচ্চিত্রের ইতিহাসে একজন ট্র্যাজিক নায়ক হিসাবেই রয়ে গেলেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে, কমেন্টও করতে পারেন, পরবর্তীকালে আরো অনেক কিছু করতে পারেন। নমস্কার।